আজ 15ই আগস্ট 2013। আমরা সদল বলে বেড়াতে যাচ্ছি মুকুটমণিপুর। কালী সিসিআর ঝিলের ওপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ডানকুনি গরলগাছা হয়ে আমরা যাব। সম্ভব হলে জয়রামবাটি কামারপুর হয়ে যাব। এটা সুমো গ্র্যান্ডে, আমাদের ড্রাইভার হচ্ছে সন্তু। আজকে ওয়েদার ভালো আছে। কোনা এক্সপ্রেসওয়ের দিকে বেঁকে যাচ্ছে, আমরা সোজা যাব। আমরা ডানকুনি ফ্লাইওভারের কাছে এসেছি। এই ফ্লাইওভারটা দীর্ঘদিন ধরে পড়েছিল, হয়নি, বিভিন্ন কারণে রেল করে উঠতে পারেনি। এই অ্যাপ্রোচ রোডগুলো স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশন করতে হয়। যাই হোক, বর্তমানে এটা হয়ে গেছে এবং বহু মানুষের সুবিধা হচ্ছে এর জন্যে। আগে ডানকুনি এই জাম খুব বিখ্যাত ছিল। আমরা মশাটে চলে এসেছি, হুগলি জেলার একটা জনপদ। এই জায়গাটি হচ্ছে শিয়াখালা। শিয়াখালা বাজার। হুগলি জেলা খুব কৃষি প্রধান এরিয়া। বর্ধমানের মতো এখানে প্রচুর ধান চাষ হয়। এই সময় ধানের ফলন, আউশের চাষ হচ্ছে। এদিকে ধানের ক্ষেত সবুজ হয়ে আছে। শরৎকাল আসবে, পুজো এসে যাচ্ছে। আজকে ওয়েদার ভালো আছে।
আমরা গজার মোড়ের কাছে এসেছি। এটি হুগলি জেলার হরিপালের একটি পর্যটনীয় জায়গা। ইউক্যালিপটাস গাছ দুদিকে, কৃষ্ণচূড়াও আছে, অন্যান্য আছে অশোক গাছও আছে কিছু। এগুলো বনসৃজন বলে। সরকার থেকে রাস্তার দুদিকে গাছ লাগায়। ডান দিকে তারকেশ্বরের রাস্তা চলে যাচ্ছে। ডান দিকে তারকেশ্বর রাস্তা। এখানে পাবো। হ্যাঁ, আমরা দামোদর পেরিয়ে গেলাম চাপাডাঙ্গা থেকে। মুন্ডেশ্বরী, আমি ভুল বললাম। হুগলির এই জায়গাটা প্রচুর নদী আছে, 5-6টা নদী আছে। আমরা দ্বিতীয়ত এটা দামোদরই ক্রস করলাম। তো আমরা আস্তে আস্তে আরামবাগে পৌঁছে যাচ্ছি। হুগলির জেলা সদর, আরামবাগ সাব ডিভিশন, বর্ধিষ্ণু জায়গা। এখান থেকে দুটি রাস্তা পেকে যাচ্ছে, একটা কোতুলপুর হয়ে চলে যাচ্ছে বাঁকুড়া, আর একটা জয়রামবাটি কামারপুকুর হয়ে। আরামবাগ এটি বর্ধিষ্ণু শহরই বলা যায়। খুব প্রাচীন শহর। হুগলি জেলার তমলুক এবং আরামবাগ এই দুটি খুব গুরুত্বপূর্ণ শহর। প্রচুর স্বাধীনতা সংগ্রামী এখান থেকে স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য, আজকে 15ই আগস্ট, এটা কথা বলতেই হয়। স্বাধীনতার জন্য এখানে প্রচুর মানুষ নিজেকে উৎসর্গ করেছে। আরামবাগ এবং তমলুক, তার মধ্যে আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র সেন, আরামবাগের লোক। অকৃতদার সারা জীবন দেশের জন্য সেবা করে গেছেন। এটি বাস স্ট্যান্ড,
আজ 15 আগস্ট, সব জায়গা থেকে ফ্ল্যাগ হোয়েস্ট হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন হবে। আরামবাগেরই কোনো একটা অনুষ্ঠান শোনা যাচ্ছে মাইন্ডে। 1942 সালে যে আন্দোলন হয়েছিল সেখানে তমলুকে তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল এবং মাতঙ্গিনী হাজরা এখানকারই মানুষ। এটা কি হবে? হ্যাঁ, দামোদরেরই। আচ্ছা, আরামবাগ শহরটা নাকি পাকে পাকে জড়িয়ে আছে দামোদরই বিভিন্নভাবে ঘুরে ঘুরে গেছে এই শহরের উপর দিয়ে। জল কম আছে, বন্যার এখনো আশঙ্কা নেই যদিও। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কামারপুকুর পৌঁছে যাব। হ্যাঁ, এটা ইদানিং মানে এটা তো আস্তে আস্তে গ্রো করানো হয়েছে না। এই অঞ্চলটি গোঘাট। আমরা কামারপুকুরে এসে গেছি। আর কিছুটা গেলেই আমরা শ্রী রামকৃষ্ণের বসত বাটি দেখতে পাবো। আমরা কামারপুকুরে এসেছি। শ্রী ঠাকুরের জন্মস্থান। আমরা আগে এসেছি, রিজুয়াই প্রথম এলো। হ্যাঁ বল। না, গাড়িতে আসেনি। আলাও তো নয়, মানে বাইরে থেকে তুলবি কোন থেকে পরে ওখানে গাড়ি। এটা কামারপুকুরের মন্দিরের বাইরেটা। এই সেই শিব মন্দির, যোগীদের শিব মন্দির, যেখানে চন্দ্রাবতী দেবীর শরীরে সেই বিশেষ জ্যোতি এসে পড়েছিল। সেখান থেকে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্ম। ঠাকুরের বাসগৃহ। এই জায়গাটা হচ্ছে কোয়ালপাড়া বলে, ঠাকুরের মামার বাড়ি, শ্রী রামকৃষ্ণের মামার বাড়ি। উনি আসতেন এখানে। আমরা কোতলপুরে এসেছি। সোজা রাস্তা বিষ্ণুপুর যাচ্ছে। এটা বিষ্ণুপুরের জঙ্গল, এটাকে বৈতলের জঙ্গল বলে।
এটা ঝাড়খণ্ড অব্দি চলে গেছে এই জঙ্গলটা, ঝাড়গ্রাম হয়ে। আগে এখানে খুব ডাকাতি হতো, এখনো রাত্রি নিরাপদ নয় বৈতলের জঙ্গল। বর্ষার কারণে সব সবুজ হয়ে আছে গাছপালা। লম্বা জঙ্গল। কিছুক্ষণের মধ্যেই আমরা মুকুটমণিপুর ঢুকে যাব, সময় লাগলে একটু বেশি। জয়রামবাটি কামারপুকুর করে এসেছি, আমার গাড়িটা একটু খারাপ হলো। এখান থেকে 5 কিলোমিটার মুকুটমণিপুর। রাস্তা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন সবুজ। এই ড্যাম কংসাবতী ড্যাম। কংসাবতী ভবন। খুব সুন্দর জায়গা। কংসাবতী এবং কুমারী নদীকে বাঁধ দিয়ে রাখা হয়েছে। কংসাবতী ব্যারেজ, দূরে বাঁধ দেখা যাচ্ছে। এই বাঁধটা কাদা এবং ইট দিয়ে তৈরি। হিলস, কুমারী এবং কংসাবতী নদী। কিছুক্ষণের মধ্যেই আমরা পিয়ারলেস রিসর্টে পৌঁছে যাব। এটা একদম বাঁধের উল্টো দিক। পিয়ারলেস রিসর্টের কাছে আমরা পৌঁছে গেছি। আমাদের গাড়ি থেকে মালপত্র নামছে। এটা রিসেপশন। পরে আবার আমরা ছবি দেখাবো।
আমরা পিয়ারলেস রিসর্টে আছি। আজকে 16ই আগস্ট। কালকে এসেছি, কালকে সেইভাবে দেখাতে পারিনি। খুব সুন্দর, সাজানো গোছানো, ফুলের তৈরি করা। এই পথ দিয়ে চলে গেছে ওপরে। থাকার জায়গাগুলো সব ওপরেই আছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। দূরে বাড়িটা ড্রাইভার্স রুম। গাছগাছালিতে ভরা। বোগেনভেলিয়া চাষ, প্রচুর গাছ। নিরিবিলি নির্জন, পাহাড়ি অঞ্চলের মতো। কাল রাত্রে বৃষ্টি হয়েছে। এখানে ব্যাঙের ছাতার মতো আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে। প্রচুর গাছগাছালিতে ভরা, নানা ধরনের গাছ আছে। গার্বেজ ফেলার জায়গা। সুন্দর মেনটেন্যান্স। এই ধরনের সবুজ আমরা কৌশানীতে দেখেছিলাম। এখানকার মেনটেন্যান্স আরও ভালো। একদম তাজা, বৃষ্টি হওয়াতে আরো সুন্দর দেখতে লাগছে। এগুলি থাকার জায়গা। যিনি স্থপতি, যিনি তৈরি করেছেন, অসাধারণ দূরদর্শিতা। এত সুন্দর করে সাজিয়েছেন যাতে করে সবুজটা নষ্ট না হয়। খুব ছড়ানো ছিটানো জায়গা।
সুন্দর সুন্দর জবা ফুলও ফুটে আছে। সবচেয়ে বড় কথা, ধোঁয়া দূষণহীন এবং কোলাহলহীন। এটা রিসেপশন, এটা ওপর থেকে নেওয়া ছবি। আজ ওয়েদার খুব ভালো আছে। রক্ষণাবেক্ষণ খুব ভালো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটা ডাইনিং হল। কমিউনিটি ডাইনিং হল, সবাইকে এখানে এসেই খেতে হয়। দূরে একটা ওয়াচ টাওয়ারের মতো করা হয়েছে। ওয়াচ টাওয়ার ঠিক না, ভিউ পয়েন্ট। এটাই প্রবেশ পথ। এগুলিও সব থাকার ঘর। এখানকার কিছু ঘর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বুক হয়, আর কিছু পিয়ারলেস নিজে বুক করে। রকমারি গাছ এবং খুব বিরল গাছ সব লাগানো আছে এখানে। বিভিন্ন ধরনের জবা, সাদা জবা, লাল জবা, গাঁদাও কিছু কিছু আছে। আজ আকাশের রঙও নীল, শরতের মেঘের মতো মেঘ রয়েছে।
দেবদারু এবং অন্য ধরনের গাছ রয়েছে। এর ফাঁক দিয়েই কুমারী নদীকে দেখা যাচ্ছে। এর উল্টো দিকে রয়েছে সোনাঝুরি বাংলো, নৌকা চলাচল করে। দূরে দেখতে পাচ্ছি নৌকার ঘাট। এই নৌকাগুলি এদিক ওদিক করে, লোক নিয়ে যায়, পারাপার করে, টুরিস্টকে দেখাতে নিয়ে যায়। এখানে একটি জলের ট্যাঙ্কও আছে, জল সাপ্লাই করা হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা। খুব সুন্দর প্রকৃতি। দূরে বাঁধের রাস্তাটা দেখা যাচ্ছে। একটি লোক মাছ ধরছে দেখা যাচ্ছে অনেক দূরে নদীতে। এই বাঁধের রাস্তা, তার পেছনে পাহাড়। আমরা ওই দিকটায় যাবো পরে। এটি পিয়ারলেস রিসর্টের পেছন দিক থেকে নেওয়া। চারদিকটাই খুব সুন্দর করে সাজানো রয়েছে, খুব চিন্তা ভাবনার ছাপ রয়েছে। সবচেয়ে বড় কথা, যেখানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে এই জায়গাটা তৈরি করা হয়েছে। প্রচুর গাছ লাগানো হয়েছে। জলাধারটা খুব সুন্দর দেখতে, হলুদ ফুল, এই ধরনের ফুল আমাদের ওখানে দেখা যায়, কিন্তু এখানে সতেজতাটা অন্যরকম। এটি অ্যাক্টিভিটি রুম। আসলে এর মধ্যে, এই ঘরের মধ্যে প্রচুর খেলার সরঞ্জাম আছে, ক্যারাম, টেবিল টেনিস, দাবা, ইনডোর গেমসের। এখানে লেখাও রয়েছে কী কী গেম এখানে খেলা যায়। ব্যাডমিন্টন, চেস কোর্ট,
কারম মানে ক্যারাম আর কি, ক্যারাম, লুডো আরও সব এখানে খেলা যায় ভেতরে। নিজস্ব জেনারেটর সিস্টেম আছে। এইখানে দাবা খেলার ব্যবস্থা আছে। খুব বিগ সাইজ, খুব সুন্দর আইডিয়া। এখানে সব সাদা ঘুঁটি, প্রমাণ সাইজের। এদিকে সব কালো ঘুঁটি। এটি ব্যাডমিন্টন কোর্ট। এখান থেকে কুমারী নদী দৃশ্যমান, কুমারী এবং কংসাবতী জলাধারটি দৃশ্যমান। এটি বাচ্চাদের খেলাধুলার জন্য পার্ক। ভেঁকি যেটাকে বলি আমরা, ভেঁকি রয়েছে। স্লিপ, ছোটবেলায় আমার সব খেলা। ওদিকে দোলনা দেখতেই পাচ্ছি। এই বাড়িটিতে আমরা আছি। এসি ট্রিপল বেডরুম। এটি একটি নিচের ঘর, দরজা। এটাতে আছে সুজাতা এবং শ্রুতি পূজা। আমরা দোতলায় আছি। এই ছবিটি ওপর থেকে নেওয়া। পুরো পিয়ারলেস রিসর্টের ছবি নেওয়া যাবে এখান থেকে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আগেই বলেছিলাম। আমাদের গাড়িটি দাঁড়িয়ে আছে। দূরে কুমারী নদী এবং কংসাবতী নদীর সঙ্গমস্থল দেখা যাচ্ছে। খুব সুন্দর প্রকৃতি, নিস্তব্ধ, নির্জন। এখানে একটি সিনেমা শুটিং হয়েছিল, নীল নির্জনে।
এই রিসর্টের 3 দিকেই নদী দিয়ে ঘেরা। সুন্দর ছাদ আছে। দূরে বোটিং এর নৌকো দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে। এরা এই যাত্রী পারাপার করে। আজ আকাশ খুব সুন্দর, শরতের আকাশ। মা আসছেন, শরৎকাল এসে গেল, আগমনীর বার্তা শোনা যাচ্ছে। প্রকৃতির মধ্যেই তার প্রকাশ, এটি আমি গভীরভাবে বিশ্বাস করি। আমার কাছে প্রকৃতি ঈশ্বর। তিনি যেভাবে নিজেকে মেলে ধরছেন, বোঝা যাচ্ছে যে শরতের আগমনী শুরু হয়ে গেছে। আজকে আমরা কংসাবতী ব্যারেজ দেখতে যাচ্ছি। পারমিশন করিয়ে নিল নাঞ্জু। আমরা ড্যামটা ক্রস করছি। দূরে ওইদিকে উল্টো দিকে আমাদের পিয়ারলেস। লাল লাল টালি দেওয়া প্রচুর সিনেমা শুটিং হয় এখানে। অসাধারণ প্রকৃতি। দূরে পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, আকাশে সাদা মেঘের ভেলা। শরৎকাল আসছে। সুন্দর মেঘের স্ট্রাকচার, জল আর মেঘের মধ্যে একটা অপূর্ব সমন্বয় তৈরি করেছে। জলেতে ছায়া পড়েছে মেঘের, ঠিক মনে হচ্ছে যেন আইস ক্যাপ, বরফে মোড়া পাহাড়ের মতো দেখতে লাগছে দূর থেকে। 7 কিলোমিটার ব্যাপী এই বাঁধটা।
সাপের মতো এঁকে বেঁকে গেছে বাঁধটা, পাহাড়ের ভাঁজে ভাঁজে মোড় নিয়েছে। বিস্তৃত জলাধার, জঙ্গল এবং পাহাড়ের একটা অপূর্ব সমন্বয়। কাছেই রয়েছে টাটা, পুরুলিয়া, বাঁকুড়া, সবই কাছাকাছি, পাশাপাশি এখানে। এই দৃশ্যটা দেখে আমাদের সেই আন্দামানের ছোট ছোট দ্বীপগুলোর কথা মনে পড়ছে। রস আইল্যান্ড, ভাইপার আইল্যান্ড, এইভাবেই তারা সমুদ্রের উপর জেগে আছে আন্দামানে। এখানেও ছোট ছোট দ্বীপ, আসলে দ্বীপ বলতে যেহেতু বাঁধ দেওয়া হয়েছে, নদীর উচ্চতা বেড়ে গেছে, জলের উচ্চতা, নিচু জায়গাগুলো ডুবে গেছে, উঁচু জায়গাগুলোতে দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের মতো বা দ্বীপের মতো। অপেক্ষাকৃত উঁচু অঞ্চল, গাছপালা দিয়ে ঘেরা। এর কিছুটা অংশ আমরা মণিপুরে পেয়েছিলাম, লোকতাক লেকের কাছে যখন গিয়েছিলাম। এই ধরনের দিগন্ত বিস্তৃত সৌন্দর্য ছিল, মেঘ এবং আকাশ এবং জলাশয় একসঙ্গে মিলেমিশে ছিল লোকতাকে, সেই কথাটাই অনেকটা মনে পড়ছে। পরে আমরা এগুলো দাঁড়িয়ে ছবি নেব। হ্যাঁ চলো, কোনো ব্যাপার না। বাঁধের ডান দিকটা জলাশয়, বাঁধের বাঁ দিকটাতে শুকনো গ্রাম, স্থানীয় গ্রাম মানুষজন আছে। এখানে নিচে নামা যায়, কাঠ ছিল, হ্যাঁ কাঠ ছিল, ঘাট ছিল। চলো আমরা দাঁড়া, তাহলে সন্তু দাঁড়া। হ্যাঁ, আমরা বাঁধের নিচে নেমেছি। দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার সন্তু দাঁড়িয়ে আছে। রিজুরা বলছে মেঘে ঢাকা তারার শুটিং নাকি এখানেই হয়েছিল। এই মেঘে ঢাকা তারা, এই সময় যেটা অভিনীত হলো, শাশ্বত চট্টোপাধ্যায় যে রোলটা করলো ঋত্বিক ঘটকের ভূমিকায়, সেখানে শেষ দৃশ্যে মুকুটমণিপুরের এই জায়গাটা ছবি নেওয়া আছে। খুব সুন্দর জলাধার, দিগন্ত বিস্তৃত জল। গ্রামের পথ, গরু চড়াচ্ছে কিছু মানুষ, গ্রামের লোকজন। তুমি তোলো, ক্যামেরাটাকে হাতে নিয়ে আসছো। তোমরা জল ছাপ করে নিয়ে পড়তে পারো, পা ডুবিয়ে। আমি তোমার ছবি তুলি। নাও, তোমার নাড়াও ছবি। এবার তোমার দুজনের একটা দাঁড়া। আগে আমাকে তুলতে দাও, এখানটা এসে দেখতে হবে, চশমা খুলে ছবি দিতে হবে। তুমি নিচের দিকে থাকো, ওপরে দিকে থাকো। হ্যাঁ হ্যাঁ, জল সমাধি হয়ে যাবে জলনপুরের মতো। পূজা ছবি তুলছে আমাদের, এসো আমি তুলবো। এবার শ্রুতি ছবি তুলবে। যেতে পারো, এটা ঘুরতে হবে, ওইখানটা যেতে পারো। তোমরা পোজ দিচ্ছ, ছবি তুলছো তো? ছবি তুলছি। লং এ তোলো, বেশি মিডলে এসো, পুরো ভিউটা আসবে তাহলে। হ্যাঁ, তুমি একটু কাছে ঠিকঠাক কোরিওগ্রাফি করো। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড।
চলে গেল তো ছবিটা। থ্যাংক ইউ। রাঞ্জু শর্ট দিতে কোনো আপত্তি নেই, ও ছোটবেলা থেকেই দাঁড়াতে বলে স্যাট করে দাঁড়িয়ে যায় কাঠের মতো হয়ে। কি গো, তোমাকে দাঁড়াতে বললো, তোমার ক্যামেরাটা তো ছবি তোলো, সারাক্ষণ প্রকৃতি দেখতে দেখতে বোর হয়ে যাবে। দূরে ড্যাম, আলোক স্তম্ভগুলো দেখা যাচ্ছে। রিজু আমার ছবি নিল। পূজারা সব ছবি তুলছে নিজেদের মধ্যে। স্থানীয় মানুষ মাছ ধরছে, খ্যাপলা জাল ফেলছে। এই ধরনের ছবি আমরা মণিপুরেও দেখেছি। মূলত মণিপুর এবং পশ্চিমবঙ্গ এগুলো মৎস্য প্রধান এরিয়া। স্থানীয় মানুষের জীবিকাও বলা যেতে পারে, জীবন নির্বাহ হয় মাছ খেয়ে বা মাছ বিক্রি করে। এই সমস্ত জায়গায় ছোট ছোট মাছ থাকে। মানুষটিকে অনেক দূর থেকে ছবি তোলা হচ্ছে। এটা খ্যাপলা, মাথার উপরে ঘুরিয়ে জালটা ছুঁড়তে হয়। তবে এক্ষেত্রে দেখছি ভদ্রলোক জালটাকে না ছুঁড়ে উনি জালটাকে গোল করে পেতে দিচ্ছেন। খ্যাপলা পদ্ধতিতে না ধরে উনি টানা জালে মাছ ধরছেন। সম্পূর্ণ দিকটা ঘিরে নেওয়ার পরে উনি মাছটাকে করবেন, জালে টেনে তুলবেন। কংসাবতী বাঁধটা দেখে আমরা ফিরে যাচ্ছি। বর্তমানে আমার শেষদা এখানকার পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার হওয়াতে এইটা পুরোটাই তার আন্ডারে আছে। আগেও ছিল, আগে উনি কাজ করে গেছেন এখানে। একদম জীবনের চাকরি প্রথম দিকে এসডিও কংসাবতী ছিল। এই বাঁধটার বৈশিষ্ট্য হচ্ছে, যেটা রাঞ্জু বলেছে আগে, এটা মাটি বাঁধ। মূলত মাটির ওপরে পাঁচিল গেঁথে এই বাঁধটা তৈরি করা হয়েছে, কংক্রিটের বাঁধ না। 7.5 কিলোমিটার লম্বা এই বাঁধ কুমারী নদী এবং কংসাবতীকে বেঁধে রেখে দিয়েছে। সন্ধ্যেবেলায় যখন আলো জ্বলে এই বাঁধে, তখন দেখতে খুব সুন্দর লাগে। বাঁধটা আগেও বলেছি খুব এঁকে বেঁকে গেছে। আগেই বলেছিলাম একদিকটা জল এবং একদিকটা পাহাড়, স্থানীয় গ্রাম।
বাঁধের উল্টো দিকটা হচ্ছে পিয়ারলেস, উল্টো দিকে দেখতে পাচ্ছি নৌকো বাঁধা আছে ঘাটে, গাছপালা আড়ালে রয়েছে, নৌকাগুলো পারাপার করে এদিক থেকে ওদিক। নৌকো ঘাট দেখা যাচ্ছে উল্টো পিঠে। ওপরে একটি সম্ভবত মন্দির দর্শনীয় স্থান হবে, আমরা যাব। আমরা বাঁধের ওপরে একটা উঁচু জায়গায় এসেছি। এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দির না, শিব ঠাকুরের একটা মূর্তি বসানো আছে। এখানটা বাঁধের জল একদম নীল দেখতে লাগছে, বাঁধটা এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে লম্বা। এই উঁচু জায়গা থেকে নেওয়া আরেকটা দিকের অংশ, বাঁধটা ঘুরে ঘুরে গেছে, দূরে বাঁধের রাস্তাটা দেখতে পাচ্ছি। রিজু বলছে যে এইখানে নাকি নীল নির্জনে শুটিং হয়েছিল, শুটিং করার মতনই জায়গা, খুব সুন্দর। দূরে একটা ইট ভাটা দেখতে পাচ্ছি। গাছে পেঁচা বসে আছে। শ্রাবণ মাস, আমাদেরও দর্শন হলো শিব ঠাকুরকে। আমরা এই জায়গাটা দিয়ে নেমে যাব নিচে। গাড়িতে সুজাতা রয়েছে, ওখানে ও আসেনি। বাবা আমাদের একটা সারপ্রাইজ দিলেন, ড্রাইভ করছেন আর খুব ভালো ড্রাইভ করছেন। পুরোটাই কনফিডেন্স, যেটা বাবার মধ্যে পুরোপুরি আছে। জলের মধ্যে ফেলে মা বলেছেন এই রিস্কটা মা নিতে পারবেন না, রেসপন্সিবিলিটিটা পুরোটা বাবার। আজকে যদি কিছু গন্ডগোল হয়, রেসপন্সিবিলিটিটা বাবার। বাবা চিরকালই খুব কনফিডেন্ট। আমরা বেশ মজা করছি। এবং এটাও জেনে সন্তু হলো যে আমি সন্তু যদি কোনো অনেক সময় তো হয় ড্রাইভারের শরীর ভালো থাকে না, সেই জায়গা তুমি নিতে পারবে না। আরে কেন নিতে পারবো না, যে তো অত সাইড করে দিলে হবে। ব্রাদারলি লাভ যেটাকে বলে, ওটা আমরা এখন দেখতে পাচ্ছি। দু ভাই একসাথে বসে আছে পেছনে গরমের মধ্যে আর এনজয় করছে। সেই থ্যাংক ইউ। যে লোকটা আস্তে সাইকেল চালাতে জানে, সেই লোকটা জানবে আস্তে গাড়ি চালাতে জানে। আমি তো বরুণকে বা বাবুর সঙ্গে বলি, বাবু শোনা গাড়ি চালানো মানে কিন্তু দ্রুত যেতে না,
নিশ্চয়ই যখন প্রয়োজন হবে তখন। শ্রুতি আমাকে বলে দিল কোন বাটনটা রেকর্ড বাটন, তাই আজকে এই রেকর্ডিংটা হচ্ছে। তোমারটা তোলো। আমারটা ওর কাছে। তোমার এখানে ও সেলফ। তোমার পুরো আসছে না কিন্তু ওটা নিজে থেকে পুরো করে স্পিডটা একটু বেড়েছে, তবুও সবকিছু একদম স্টেবল। সাধারণ জায়গায় এসেছি, একদম হিল টপে। একটি এতে গ্রামীণ পর্যটন প্রকল্পের মধ্যে পড়ে, পঞ্চপল্লী ট্যুরিস্ট কমপ্লেক্স। স্থানীয় মানুষজন চালায়, খুব সুন্দর এবং সবচেয়ে সুন্দর। আমরা জানতাম না মুকুটমণিপুরকে হার মানায়। পুরো ড্যামের ছবি দেখা যাচ্ছে। দিগন্ত বিস্তৃত জলরাশি, দূরে ড্যামের রাস্তা। পরের বারে এলে এখানেই থাকবো। খুব সুন্দর সুন্দর করে সাজানো। সামনের লেখা থেকে দেখতে পাচ্ছি এটা মুকুটমণিপুর গ্রামীণ পর্যটন কেন্দ্র। সেই সময়কার যেই মন্ত্রী ছিলেন মানবেন্দ্র মুখার্জি, তিনি উদ্বোধন করেছিলেন এবং আরও গেস্টরা ছিল। এখনও নাকি এখানে ডিএম ম্যাডাম ওরা বললো যে এখানে এসে নাকি থাকেন। খুব সুন্দর করে সাজানো, দামও অপেক্ষাকৃত অনেক কম। সামনে থেকে ছবি নিচ্ছি। এটা একেবারে সামনে থেকে নেওয়া ছবি। শ্রুতি, পূজা এরা সব দেখতে যাচ্ছে। জানে না, লোকে জানে না। ভীষণ সুন্দর জায়গা। টেরাকোটার কাজ। নিস্তব্ধ, নিরিবিলি। দূরে পাহাড়। আমরা জানতাম না শ্রুতি আর পূজা নেমে আসছে ওপর থেকে। এটাই আমাদের মোটামুটি মুকুটমণিপুরের ভ্রমণের শেষ দিকের ছবি। আমরা এবারে আজকে সরাসরি চলে যাব কলকাতাতে, ফিরে যাব বাড়িতে।
রিজু ওপরে ছবি তুলছে। এই জায়গাটা থেকে আমাদের অনেকটাই লোকতাক লেকের জায়গাটা মনে পড়ে গেল, এই ভিউজটা। রিজু নেমে যাচ্ছে। এই পর্যায়ে মুকুটমণিপুরের আমাদের শেষ ছবি। আমরা এবার কলকাতা ফিরে যাব। আমরা দুর্গাপুর ব্যারেজ পেরোচ্ছি, মুকুটমণিপুর হয়ে দুর্গাপুর হয়ে আমরা ফিরছি। এটা দুর্গাপুর ব্যারেজ দামোদরের উপর দিকে গেছে। দামোদরের এই দিকটা হচ্ছে বাঁকুড়া, ওই দিকটা বর্ধমান। পুরনো ব্যারেজ বাঁধের, তার উপর দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে। উল্টো দিকে ইস্পাত নগরী। একসময় বিধান রায়ের মানসকন্যা বলা যায় দুর্গাপুরকে। প্রচুর পরিমাণে কারখানা, কলকারখানাগুলো ছিল, এখনও আছে। যেমন সিমেন্ট কারখানা আছে, স্টিল কারখানা আছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়লে গ্রামের মধ্যে দিয়ে সেই জল গিয়ে অনেক সময় বন্যার সৃষ্টি করে হাওড়া অঞ্চল, বর্ধমান অঞ্চলে। এই সাইড এই সার্ভিস ক্যানেল দিয়ে জল যাচ্ছে। আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে এসে গেছি। এটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সরাসরি ডানকুনিতে গিয়ে মিশছে। আগে যখন আমি আসানসোলে আসতাম ট্রেকিংয়ে, তখন এইসব অঞ্চলের উপর দিয়ে ট্রেনে করে পাস করতাম। নিচে দিয়ে রেল লাইন গেছে,